আসসালামু আলাইকুম। ওরাকল বিসিএস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি এমডি ইয়ামিন হোসাইন, সিনিয়র শিক্ষক বিসিএস ওরাকল। আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্রিটন উডস সম্মেলন। আপনারা জানেন বিগত বছরগুলোতে বিসিএস এর প্রিলিমিনারি এক্সামে বিভিন্ন সময় ব্রিটন উডস প্রতিষ্ঠান থেকে প্রশ্ন এসেছে এবং আমরা দেখেছি বিশ্বব্যাংক এবং আইএমএফ এই দুইটা প্রতিষ্ঠান থেকে অসংখ্যবার প্রশ্ন এসেছে। সো আজকের এই টপিকটা সিলেক্ট করার কারণই হচ্ছে এটা, যে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রশ্ন হয়। সো আমরা শুরু করছি। এই যে ব্রিটন উডস সম্মেলন, এই সম্মেলনটা হচ্ছে জাতিসংঘের মুদ্রা ও আর্থিক সম্মেলন হিসাবে পরিচিত। মুদ্রা এবং আর্থিক সম্মেলন হিসাবে পরিচিত। এটা হয়েছিল 1 থেকে 22 জুলাই 1944। স্থানটা ছিল মাউন্ট ওয়াশিংটন হোটেল, ব্রিটন উডস, নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্য, যুক্তরাষ্ট্র। তো এই যে ব্রিটন উডস সম্মেলনটা হচ্ছে, এইটা আসলে একেবারে বইয়ের পড়াশোনা আমরা দেখেছি যেটা বলছি এখন, বাট আলটিমেট জিনিসটা আসলে কি আপনি যদি খেয়াল করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলমান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অ্যাডলফ হিটলার পুরো ইউরোপ জুড়ে একটা তাণ্ডব চালাচ্ছেন। এই সিচুয়েশন আমরা দেখেছি 1941 সাল থেকে 1945 সাল পর্যন্ত। এই যে সময়টা 1941 থেকে 1945 সাল সময় পর্যন্ত, এই যে ফ্রান্স যে দেশটা আছে, ফ্রান্সকে কিন্তু অ্যাডলফ হিটলার নিজের দখলে রেখেছিলেন এবং তিনি নিজে সরকার গঠন করে দিয়েছিলেন এবং এভাবেই তিনি ফ্রান্সকে দখলে রেখেছিলেন। ফলে আমরা দেখেছি পুরো ইউরোপ জুড়ে অর্থনৈতিক একটা সংকট দেখা দেয় এবং এই পরিস্থিতিতে আমরা জানি যে জাতিসংঘ উদ্যোগ নেওয়া হয়, গঠনের উদ্যোগ, এবং এটা 1941 সালে শুরু হয়েছিল। ফলে জাতিসংঘের আন্ডারে বিশ্বের অর্থনীতি এবং পৃথিবীর যেই যুদ্ধ পরবর্তী যেই কনস্ট্রাকশন ডেভেলপমেন্ট, এটাকে নিশ্চিত করার জন্য আমরা দেখেছি এই যুক্তরাষ্ট্র সবাইকে বলা শুরু করে, পৃথিবীর মানুষ, তোমাদের কারো পকেটে কোনো টাকা নেই, আমাদের কাছে প্রচুর টাকা, তোমরা আসো আমাদের ওয়াশিংটনে, তোমরা আসো আমাদের দেশে, আমরা তোমাদেরকে দাওয়াত করছি। সবাই খুব খুশি হয়ে গেল, আরে কি সাক্ষাৎ ফেরেশতা, একেবারে আমেরিকা আমাদেরকে টাকা পয়সা দিচ্ছে, খুবই দুর্দান্ত একটা প্রস্তাব। সবাই খুশি হয়ে চলে গেল এবার যুক্তরাষ্ট্রে। তো এবার এই যুক্তরাষ্ট্রে যাচ্ছে, এই যাওয়ার পরে আমরা দেখছি এবার এই যুক্তরাষ্ট্রে যখন তারা যাচ্ছে, এই সম্মেলনটা আমরা দেখছি ওই সময়ে 44টি দেশ থেকে 730 জন, 44টি দেশ থেকে 730 জন প্রতিনিধি এই সম্মেলনে উপস্থিত হয়। এবার একটু চিন্তা করেন, 1 থেকে 22 জুলাই টানা 22 দিন ধরে আমেরিকা একটা হোটেলে খাওয়াচ্ছে, মাউন্ট ওয়াশিংটন হোটেল। হোটেলে খাওয়াচ্ছে আর একটু একটু করে সবক দিচ্ছে, বলছে তোমরা পৃথিবীর মানুষ, তোমরা তো টাকা নিতে আসছো, আমি টাকা দিব, তবে আমি একটা স্ট্রাকচার করতে চাই। এই স্ট্রাকচারের মধ্যে আমি টাকা জমা দিব, তোমরা এই স্ট্রাকচার থেকে টাকা নিবা, আবার এই স্ট্রাকচারকে তোমরা টাকা জমা দিয়ে দিবা ইন্টারেস্ট সহ। ফলে বিশ্বব্যাংক এবং আইএমএফ, এই যে দুইটা প্রতিষ্ঠান, এই দুইটা প্রতিষ্ঠান গড়ার প্রস্তাব দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। তো সবাই বলে ইটস ওকে, নো প্রবলেম, আপনি এত সুন্দর একটা প্রস্তাব দিচ্ছেন, বিশ্বব্যাংক এবং আইএমএফ হবে, আমরা সবাই এগ্রিড। তো আমেরিকা বলছে আমার যে কিছু শর্ত আছে। শর্ত নাম্বার 1, এই যে বিশ্ব ব্যাংক এবং আইএমএফ এই দুইটারই সদর দপ্তর হবে ওয়াশিংটন ডিসিতে। তাইলে প্রশ্ন যদি আসে বিশ্ব ব্যাংক এবং আইএমএফ এর সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসিতে। ওয়াশিংটন ডিসি, ইউএসএ। তো যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আমরা দেখছি বিশ্বব্যাংক এবং আইএমএফ এর সদর দপ্তর। যেহেতু এই দুইটা সংগঠনই ব্রিটন উডস সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, তাই এই দুইটা প্রতিষ্ঠানকে বলা হয় ব্রিটন উডস প্রতিষ্ঠান। এই দুইটা প্রতিষ্ঠানকে বলা হয় ব্রিটন উডস প্রতিষ্ঠান। যেমন 42তম প্রিলিতে প্রশ্ন এসেছিল, নিচের কোন দুটি প্রতিষ্ঠান ব্রিটন উডস হিসেবে পরিচিত? উত্তর কি হবে? বিশ্বব্যাংক এবং আইএমএফ। ওকে ফাইন, বিশ্বব্যাংক এবং আইএমএফ এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে নেওয়া হলো। এবার আমেরিকা বলছে আমার শর্ত আরেকটা আছে। শর্ত কি? শর্তটা হচ্ছে এই যে বিশ্বব্যাংক, এই বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট আজীবন হবেন একজন মার্কিন নাগরিক। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট আজীবন কোন দেশের নাগরিক হবেন? একজন মার্কিন নাগরিক হবেন। সো এইটা কিন্তু আসলে অনেক বড় ব্যাপার যে প্রেসিডেন্ট হিসেবে সবসময় আমেরিকান নাগরিক হইতে হবে। চাইলেই বাংলাদেশের কেউ হইতে পারবেন না, চাইলেই পৃথিবীর অন্য কোনো দেশ থেকে হইতে পারবেন না। শুধুমাত্র আমেরিকার নাগরিক হইলে পরে আপনি বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হতে পারবেন। যেমন বর্তমান যিনি প্রেসিডেন্ট বিশ্বব্যাংকের, তার নাম হচ্ছে অজয় বাঙ্গা। তো এই যে অজয় বাঙ্গা, তিনি কিন্তু 14তম প্রেসিডেন্ট। 14তম নামটা শুনে মনে হচ্ছে তিনি একজন ইন্ডিয়ান, কিন্তু না, তিনি কিন্তু একজন মার্কিন নাগরিক। বুঝতে পেরেছেন? সো আমেরিকা এই প্রস্তাব দেওয়ার পরে চায়না ভেটো দেয়। চায়না বলছিল যে কেন
আমার দেশে কি এমন একজন ব্যক্তিত্ব নাই যে বিশ্বব্যাংকে নেতৃত্ব দিতে পারে? তখন টাকার জোরে আমেরিকা বলছিল পকেটে হাত দেন, দেখেন কত টাকা আছে। টাকা নেই, আপনি এত কথা বলছেন কেন? তো চায়নাকে যে অপমান করা হলো, এই যে বিশ্বব্যাংক, এই বিশ্বব্যাংকের বিকল্প ব্যাংক হিসাবে আমরা দেখেছি পরবর্তীতে 2015 সালে চায়না নতুন একটা ব্যাংক বানায়, যেটা বিশ্বব্যাংকের বিকল্প ব্যাংক হিসাবে পরিচিত। মনে রাখবেন, চাইনিজরা কিন্তু অপমান ভুলে না। চাইনিজরা অবশ্যই প্রতিশোধ নেয়, এটা আজকে হোক, কালকে হোক, 100 বছর পরে হোক। যাই হোক, এবার আমেরিকা শর্ত নাম্বার 3 দিচ্ছে। শর্ত নাম্বার 3 হচ্ছে, যেহেতু আমার মার্কিন ডলার আপনারা সবাই নিয়ে যাবেন, তাই আমার মুদ্রা হবে আন্তর্জাতিক রিজার্ভ মুদ্রা, অর্থাৎ মার্কিন ডলার হবে রিজার্ভ মুদ্রা। এটা 1944 সাল থেকেই কার্যকর। যদি প্রশ্ন আসে মার্কিন ডলার কবে থেকে রিজার্ভ মুদ্রা হিসেবে কার্যকর হয়েছে, উত্তর কি হবে? 1944 সাল থেকে। এটা কোন সম্মেলনে হয়েছে? ব্রিটন উডস সম্মেলনে হয়েছে। তো এবার চিন্তা করেন একটু, বিশ্বব্যাংক এবং IMF এর সদর দপ্তর হচ্ছে কোথায়? ওয়াশিংটন ডিসিতে। নাম্বার 2 শর্ত কি? বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হবেন আজীবন একজন মার্কিন নাগরিক। এবার আমেরিকা বলছে 3 নম্বর শর্তে মার্কিন ডলার হবে আন্তর্জাতিক রিজার্ভ মুদ্রার একক। এবার শর্ত নাম্বার 4 গিয়ে বলছে IMF এর ব্যবস্থাপনা পরিচালক, IMF এর ব্যবস্থাপনা পরিচালক হবে একজন মার্কিন নাগরিক। ফ্রান্স দাঁড়ায় গেছে, রাশিয়া দাঁড়ায় গেছে, জার্মানি কি বলে এটাকে, ব্রিটিশরা দাঁড়ায় গেছে। সবাই বলছে আপনি যদি সবই আপনার দেশে রাখেন তাহলে এটার নাম বিশ্বব্যাংক নাম দেওয়া দরকার কি রে ভাই? এটার নাম দিয়ে দেন আমেরিকান ব্যাংক, ঠিক না? এটার নাম আন্তর্জাতিক মুদ্রা তহবিল দিচ্ছেন কোন, এটার নাম দিয়ে দেন আমেরিকান মুদ্রা তহবিল। তখন আমেরিকা বুঝে গেছে জানা এটা করা যাবে না। ঠিক তখনই আমরা দেখছি তারা ঠিক করে যে না, IMF এর যে ব্যবস্থাপনা পরিচালক এটা হবে সবসময় একজন ইউরোপীয়, সবসময় একজন ইউরোপীয় IMF এর ব্যবস্থাপনা পরিচালক হবে। চাইলেও পৃথিবীর অন্য কোনো মহাদেশ থেকে কেউ IMF এর ব্যবস্থাপনা পরিচালক হতে পারবে না। যেমন বর্তমানে যিনি IMF এর ব্যবস্থাপনা পরিচালক, তার নাম হচ্ছে ক্রিস্টালিনা জর্জিয়েভা। ক্রিস্টালিনা জর্জিয়েভা, তার বাড়ি হচ্ছে বুলগেরিয়া, ইউরোপের দেশ কিন্তু, ঠিক না? চাইলেও অন্য কোনো মহাদেশ থেকে হইতে পারবে না। আর তিনি হচ্ছেন 12তম, ঠিক আছে? ক্রিস্টালিনা জর্জিয়েভা কোন দেশের? তিনি বুলগেরিয়াতে তার বাড়ি এবং তিনি 12তম ব্যবস্থাপনা পরিচালক। তাহলে আমরা কি পেলাম ব্রিটন উড সম্মেলন থেকে? ব্রিটন উড সম্মেলন থেকে আমরা দেখেছি বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয়। বিশ্বব্যাংকের প্রতিষ্ঠাকালীন নাম ছিল হচ্ছে IBRD। এই যে IBRD, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। এবং আমরা দেখেছি এটা শুরুতে নাম ছিল 1944 সালে IBRD, এবং পরবর্তীতে 1956 সালে গিয়ে আমরা দেখেছি বিশ্বব্যাংকের নামকরণ করা হয় বিশ্বব্যাংক, অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। তাইলে IBRD থেকে বিশ্বব্যাংক নামকরণ করা হয় কবে? 1956 সালে, এটা মনে রাখতে হবে। আমরা দেখেছি এই বিশ্বব্যাংক গ্রুপে 5টা অঙ্গ সংগঠন রয়েছে। এগুলো নিয়ে আমরা পরবর্তী কোনো একটি ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ। আজকে এতটুকুই থাকুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।